হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স জেনারেল বা পাশে পড়ছো ফার্স্ট সেমিস্টারে, তোমাদের যে এমডিসি 1 বা সিসি 1 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি 15 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-25 সাজেশন অনুযায়ী রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার সম্পর্কে আলোচনা করো, বা বলতে পারে যে প্রতিরোধের অধিকারের ধারণাটি আলোচনা করো। এই উত্তরটি নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। দেখো, উত্তরটা তোমরা যেভাবে লিখবে, প্রথমে লিখবে প্রতিরোধের অধিকার, একটা পয়েন্ট করে যে বিষয়টা লিখবে এর সংজ্ঞাটা লিখবে। রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের অধিকার হলো একটি বহু বিতর্কিত আলোচিত বিষয়। প্রাচীনকাল থেকে এই বিষয় নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীরা বহু মতবাদ গড়ে তুলেছে। সাধারণত রাষ্ট্র সার্বভৌম কর্তৃত্বের অধিকারী হিসেবে নাগরিকদের স্বতঃস্ফূর্ত আনুগত্য লাভ করে থাকে। রাষ্ট্রীয় আইনের প্রতি নাগরিকরা স্বাভাবিকভাবেই আনুগত্য প্রদর্শন করে, কিন্তু রাষ্ট্রের স্বেচ্ছাচার ও জনস্বার্থ বিরোধী কাজকর্মের বিরোধিতা করার অধিকার নাগরিকদের রয়েছে। নাগরিকদের এই বিরোধিতা গণ অসন্তোষ ও বিপ্লবের রূপ নিয়েছে, এমন দৃষ্টান্ত ইতিহাসে দেখা যায়। বস্তুতপক্ষে মধ্যযুগের অবসানের সময় গণতন্ত্র এবং অধিকার সংক্রান্ত নানা ধ্যান ধারণার বিকাশের ফলে রাষ্ট্রের বিরোধিতার অধিকারের প্রশ্নটি একটি বিশেষ মাত্রা পায়। অষ্টাদশ শতাব্দীতে আমেরিকার স্বাধীনতা সংগ্রাম, ঊনবিংশ শতাব্দীতে ফরাসি বিপ্লব প্রভৃতির মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার বাস্তব স্বীকৃতি অর্জন করে। অতীতে প্রাচীন গ্রিসের সোফিস্ট চিন্তানায়করা রাষ্ট্রের বিরোধিতা করার নাগরিক অধিকারকে অনুমোদন করেন। অপরদিকে প্লেটো, অ্যারিস্টটল রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকারকে স্বীকৃতি দেননি। পরবর্তীকালে আদর্শবাদী জার্মান দার্শনিক কান্ট, হেগেল, নিৎসে, টিটসকে প্রমুখ রাষ্ট্র বিরোধিতার অধিকারকে অনুমোদন দিতে চাননি। তারা সর্বাত্মক রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের প্রতিরোধকে অযৌক্তিক বলে অভিহিত করেন। অন্যদিকে জন লক, হবস, টি.এইচ. গ্রিন, ল্যাস্কি প্রমুখ চিন্তাবিদ রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকারকে একটি মূল্যবান অধিকার রূপে প্রতিষ্ঠিত করেছেন। যদি 5 নম্বরের টিকা প্রশ্ন আসে তাহলে কিন্তু এটুকু লিখলেও হবে। যেমন অনার্সের ক্ষেত্রে তোমরা যারা পড়ছো ডিএসসিসি 1-এ, তোমাদের কিন্তু 5 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট প্রতিরোধের অধিকার কাকে বলে। সেক্ষেত্রে তোমরা 5 নম্বরের এই পার্টটুকু লিখলেও কিন্তু অ্যান্সারটা কমপ্লিট হবে। এরপরে দেখো রয়েছে মূল বক্তব্য, অর্থাৎ প্রতিরোধের অধিকারকে ব্যাখ্যা করা হচ্ছে এখানে। দেখো, প্রথমে মূল বক্তব্যের মধ্যে প্রথম যে পয়েন্টটা রয়েছে, স্বাভাবিক অধিকারের স্বার্থে রাষ্ট্রবিরোধিতা। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী টমাস হবস তার বিখ্যাত লেভিয়াথান গ্রন্থে রাষ্ট্র সমাজের উদ্ভবের প্রকৃতি ব্যাখ্যা করে চরম রাজতন্ত্রের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। অবশ্য আত্মরক্ষা বা জীবনের অধিকার সুরক্ষিত রাখার স্বার্থে তিনি রাষ্ট্রের বিরোধিতা করার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন। ইংল্যান্ডে গৌরবময় বিপ্লবের সমর্থক জন লক ব্যক্তির স্বাভাবিক অধিকার তত্ত্ব প্রচার করে এই অভিমত ব্যক্ত করেন যে রাষ্ট্র ব্যক্তির স্বাভাবিক অধিকার সংরক্ষণে ব্যর্থ হলে রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার ব্যক্তি থাকবে। ইংরেজ কবি জন মিল্টন ক্রোমওয়েলের সমর্থনে বিভিন্ন প্রচার পুস্তিকায় রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধের অধিকার ও বিপ্লবের অধিকারকে সমর্থন জানান। এরপরে দেখো 2 নম্বর যেটা রয়েছে মূল বক্তব্য, 2 নম্বর পয়েন্ট, শর্ত সাপেক্ষে রাষ্ট্রের বিরোধিতা। আধুনিককালে আদর্শবাদী ব্রিটিশ দার্শনিক টি.এইচ. গ্রিন শর্ত সাপেক্ষে রাষ্ট্রের বিরোধিতা করার অধিকারকে স্বীকৃতি দিতে চেয়েছেন। তার মতে নাগরিকরা প্রথম শাসনতান্ত্রিক পদ্ধতিতে জনস্বার্থ বিরোধী রাষ্ট্রীয় আইনকে বাতিল করার চেষ্টা করবে। সেই সুযোগ না থাকলে বা রাষ্ট্র আদর্শ ভ্রষ্ট ও দুর্নীতিগ্রস্ত পৃষ্ঠপোষক হলে নাগরিকদের কর্তব্য হবে রাষ্ট্রের বিরোধিতা করা। এটা লক্ষ্য করার বিষয় যে প্রয়োজনে রাষ্ট্রের প্রতি নাগরিকদের বিরুদ্ধাচরণকে গ্রিন কর্তব্য হিসেবে অভিহিত করেছেন, অধিকার হিসেবে নয়। গ্রিন মন্তব্য করেছে রাষ্ট্রের আইনকে অমান্য করার জন্য কোনো অধিকার থাকবে না। তার মতে জনগণ রাষ্ট্রকে মান্য করে কারণ জনগণের নৈতিক জীবনের বিকাশে ও স্বাভাবিক অধিকারের সংরক্ষণে রাষ্ট্রের এক বিশেষ অবদান রয়েছে। বস্তুতপক্ষে রাষ্ট্র ব্যক্তিসত্তার পূর্ণাঙ্গ বিকাশ ও বৃহত্তর সামাজিক কল্যাণ সাধনের কাজে নিয়োজিত থাকে বলে ব্যক্তি রাষ্ট্রের প্রতি অনুগত থাকা উচিত। গ্রিনের বক্তব্য অনুযায়ী রাষ্ট্র যদি সাধারণের ইচ্ছা ও জনকল্যাণকে প্রসারিত করে তাহলে সেখানে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যক্তির কোনো অধিকার থাকবে না। সাধারণের মঙ্গলের প্রতি প্রতিবন্ধকতা সৃষ্টিকারী বিষয়গুলি দূর করাই হলো রাষ্ট্রের কাজ। যদি কোনো রাষ্ট্র এ কাজ করতে অক্ষম হয় তাহলে নাগরিকদের পক্ষে বিদ্রোহ করা একটা স্বাভাবিক ব্যাপার। এমনকি জনগণের যদি প্রতিরোধ করার ক্ষমতা না থাকে তাহলেও প্রতিরোধ করলে অসঙ্গত কিছু হবে না, কারণ প্রগতির স্বার্থে রাষ্ট্রকে সুনির্দিষ্ট পথে পরিচালিত করা প্রতিটি নাগরিকের কর্তব্য। যেখানে জনগণের সাংবিধানিক সরকার আছে সেখানে সাংবিধানিক পদ্ধতিতেই আপত্তিকর আইনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। এমনকি যেখানে এই সুযোগ নেই সেখানে বিশেষ বিশেষ ক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্ব জনগণ অস্বীকার পর্যন্ত করতে পারে।
তবে জনগণের প্রতিরোধের ফলে কোনো সামাজিক মঙ্গল সাধিত হলে তবেই তার নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য হতে পারে। তবে জনগণের প্রতিরোধের ফলে কোনো সামাজিক মঙ্গল সাধিত হলে তবেই তার নৈতিক দিক থেকে সমর্থনযোগ্য হতে পারে। প্রতিরোধের স্বাধীনতা সম্পর্কে গ্রিন আরও বলেন যে জনগণের প্রতিরোধের বিষয়টি জনমত গঠনের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। প্রতিরোধের পিছনে সংখ্যাগরিষ্ঠের সমর্থন জরুরি বলে তিনি মনে করেন। পরের যুক্তিটি দেখো, ব্যক্তির বিকাশের লক্ষ্যে রাষ্ট্রের বিরোধিতা। গ্রিনের মতো অধ্যাপক হ্যারল্ড ল্যাস্কিও বিশ্বাস করতেন যে রাষ্ট্র ব্যক্তিকে এমন কিছু সুযোগ সুবিধা দিতে পারে যা তার ব্যক্তিত্ব বিকাশের পক্ষে একান্ত সহায়ক। ল্যাস্কি তার বিখ্যাত গ্রন্থ এ গ্রামার অফ পলিটিক্সে ব্যক্তির অধিকার ও রাষ্ট্রের সম্পর্ক নিয়ে বিস্তৃত আলোচনা করেছেন। তিনি জোরালো যুক্তি দিয়ে বলেছেন, জনকল্যাণের বিরুদ্ধে নাগরিকদের কোনো অধিকার থাকতে পারে না। প্রতিটি ব্যক্তির স্বার্থ জনকল্যাণের সঙ্গে জড়িত। এই কারণে স্বাভাবিক পরিস্থিতিতে রাষ্ট্র ও সমাজের বিরুদ্ধে জনগণের কোনো অধিকার থাকতে পারে না। কিন্তু তার মানে এই নয় যে কোনো পরিস্থিতিতেই ব্যক্তি রাষ্ট্রের বিরোধিতা করতে পারবে না। ল্যাস্কি বলেন যে রাষ্ট্র মানুষের আত্ম উপলব্ধির পথ রুদ্ধ করবে, সেই রাষ্ট্রকে মানুষ অমান্য করতে পারে। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে ব্যক্তির ব্যক্তিত্ব পূর্ণাঙ্গ বিকাশে সহযোগিতা করা। যে রাষ্ট্রে ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের দাবি পূরণ করা হবে না, সেখানে রাষ্ট্রের বিরুদ্ধে ব্যক্তির প্রতিরোধ গড়ে উঠবে। নাগরিক যেমন কর্তব্য পালন বাদ দিয়ে অধিকার উপভোগ করতে পারে না, রাষ্ট্র তেমনি নাগরিকদের জীবনের ন্যূনতম দাবি না মেটালে তাদের কাছ থেকে আনুগত্য চাইতে পারে না। ল্যাস্কির মত অনুযায়ী এই দুটি বিষয়ে পরস্পর শর্তাধীন। তার অভিমত হলো জনস্বার্থ বিরোধী সরকারি কার্যকলাপ প্রতিরোধে শাসনতান্ত্রিক উপায় ব্যর্থ হলে সংগ্রামের সর্বশেষ অস্ত্র হলো রাষ্ট্রের বিরুদ্ধে নাগরিকদের বিদ্রোহ। প্যারা করে দেখো পরের যুক্তিটি, শ্রেণী বৈষম্যের অবসানে রাষ্ট্রের বিরোধিতা। মার্ক্সবাদের বক্তব্য হলো শ্রেণী বৈষম্য যে সমাজে রয়েছে সেখানে রাষ্ট্রের বিরোধিতা করার অধিকার অবশ্যই থাকবে। মার্ক্সীয় তত্ত্ব অনুসারে সমাজের উৎপাদন কাঠামোর উপর ভিত্তি করে রাষ্ট্র গঠিত হয়। শ্রেণী বৈষম্যমূলক সমাজ ব্যবস্থায় পুলিশ, আইন, আদালত প্রভৃতি মুষ্টিমেয় ধনিক শ্রেণীর স্বার্থ রক্ষার উদ্দেশ্যে কাজ করে। এই অবস্থায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় না। এজন্য বিদ্যমান উৎপাদন সম্পর্কের বিনাশ করে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন প্রয়োজন হয়ে পড়ে। মার্ক্সবাদে মনে করা হয় যে বৈষম্যমূলক সমাজে রাষ্ট্র কখনো সমস্ত জনগণের ব্যক্তিত্ব বিকাশের উপযোগী অধিকারকে স্বীকার করে নেয় না। রাষ্ট্র সংখ্যাগরিষ্ঠ সর্বহারা শ্রেণীকে শোষণের হাতিয়ার হিসেবে কাজ করে। এই কারণে দরকার হয় সর্বহারা শ্রেণীর বিপ্লব। সর্বহারা শ্রেণীর বিপ্লব হলো প্রকৃতপক্ষে সৃষ্টির এক মহৎ প্রচেষ্টা, হিংসার তাণ্ডব নয়। সর্বহারা শ্রেণীর বিপ্লবের মাধ্যমে এক শ্রেণী বৈষম্যহীন, শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। এক্ষেত্রে উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠিত হওয়ায় সমাজভিত্তিক উৎপাদন সম্পর্ক গড়ে ওঠে। ব্যক্তির ব্যক্তিত্বের পূর্ণাঙ্গ বিকাশের পক্ষে সহায়ক সমাজতান্ত্রিক রাষ্ট্রের পরিবেশে রাষ্ট্র বিরোধিতার কোনো প্রয়োজন হয় না, কারণ সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় ব্যক্তি স্বার্থ ও রাষ্ট্রীয় স্বার্থের মধ্যে কোনো বিরোধের অবসান ঘটে। এরপরে দেখো যে যুক্তিটা রয়েছে, নৈতিক অধিকার হিসেবে রাষ্ট্র বিরোধিতা। মহাত্মা গান্ধী তার রচনায় নাগরিকদের রাষ্ট্র বিরোধিতার অধিকারকে নৈতিক অধিকার হিসাবে সমর্থন করেছেন। গান্ধীজির মতে রাষ্ট্রযন্ত্র বিকৃত জনস্বার্থের পরিপন্থী হলে সেক্ষেত্রে রাষ্ট্রীয় কর্তৃত্বের বিরোধিতা করা জনগণের পবিত্র অধিকার হিসেবে বিবেচিত হবে। সত্যের উপর প্রতিষ্ঠিত এই সংগ্রাম হবে সম্পূর্ণ অহিংস। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকের দমন নীতির বিরুদ্ধে গান্ধীজির অসহযোগ, আইন অমান্য, সত্যাগ্রহ আন্দোলনের ডাক দিয়েছিলেন। পরে দেখো ন্যায় নীতির প্রশ্নে রাষ্ট্রের বিরোধিতা। সাম্প্রতিককালে জন রলস তার ন্যায় অর্থাৎ জাস্টিস সম্পর্কিত তত্ত্বে শান্তিপূর্ণভাবে শর্ত সাপেক্ষে রাষ্ট্রের বিরোধিতা করার বিষয়টি অনুমোদন করেছেন। নয়া উদারনীতিবাদের অন্যতম প্রবক্তা রলসের মতে ন্যায় নীতি প্রতিষ্ঠা করার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে ব্যক্তি বা গোষ্ঠী আইন অমান্য করতে পারে। অবশ্যই এক্ষেত্রে আইনটি ন্যায় নীতি বিরোধী কিনা তা নিশ্চিতভাবে দেখা দরকার। তার মতে কোনো আইন সমস্বাধীনতার নীতি ও সুযোগের ক্ষেত্রে সাম্য নীতির বিরোধী হলে তার ন্যায় নীতি বিরোধী আইন হিসেবে চিহ্নিত হতে পারে। এরপরে দেখো সমালোচনা। প্রতিরোধের অধিকার যুক্তিসঙ্গতভাবে প্রয়োগ না করা হলে অনেক সময় নৈরাজ্যের সৃষ্টি হতে পারে বলে অনেকে
বা কেউ কেউ মনে করেন। আধুনিক যুগে সন্ত্রাসবাদ কবলিত গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিরোধের অধিকারের অপপ্রয়োগ ঘটলে বিচ্ছিন্নতাবাদী শক্তিগুলির মদত পাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে। এরপরে মূল্যায়ন, রাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ আজকের দুনিয়ায় একটি গণতান্ত্রিক অধিকার। 21 শতকে বিভিন্ন রাষ্ট্রে নাগরিক অধিকার তথা মানবাধিকারের বিষয়ে সচেতনতা বৃদ্ধি, পুরো সমাজের অর্থাৎ সিভিল সোসাইটি কাজকর্মের প্রসার ও আন্দোলনের ফলে প্রতিরোধের অধিকারের এক নতুন মাত্রা যুক্ত হয়েছে। বর্তমান বিশ্বে নাগরিক অধিকার সংরক্ষণে বিশ্ব জনমত অত্যন্ত সক্রিয় হয়ে উঠেছে। কোনো কোনো দেশের সংবিধানে প্রতিরোধের অধিকার স্বীকৃতি পেয়েছে। দৃষ্টান্ত হিসেবে ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার রূপে স্বীকৃত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের কথা উল্লেখ করা যায়। তো এই ছিল প্রতিরোধের অধিকার কাকে বলে, তার উপরে 15 নম্বরের কোশ্চেন অ্যান্সার। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।